হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। সাময়িক সমস্যার জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আসলে আমার ইন্টারনেটে একটু সমস্যা দিচ্ছিল, যার কারণে আমি যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারিনি। আশা করছি এখন লাইন পেয়েছে। হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা। একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি জিয়াউল হক। সাময়িক অসুবিধার জন্য সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও। কোভিড-19 এই সময়ে সবচেয়ে মারাত্মক পৃথিবীর জন্য, যার কারণে সাময়িকভাবে এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সবাই ঘরে আছো, কারণ এই মুহূর্তে ঘরে থাকাটাই হচ্ছে ভালো থাকার সবচেয়ে বড় পন্থা। যাই হোক, আজকে এই লাইভ ক্লাসে আমি তোমাদেরকে ফিজিক্সের একটা অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জিয়াউল হক, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ৩০তম বিসিএস সাধারণ শিক্ষা, নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা। আজকে অনলাইন ক্লাসের প্রথমেই আমি ধন্যবাদ জানাই নেত্রকোনা সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের প্রতি। ওনার সহযোগিতায় আজকে এইরকম একটা কার্যক্রম গ্রহণ করা গেছে। ছাত্রছাত্রীরা বাসায় বসে অলস সময় কাটানোর চেয়ে অনলাইন ক্লাসের মাধ্যমে কিছু উপকৃত হলে ছাত্রদেরও উপকার। আমরা টিচার হিসেবে আমাদের যে চর্চা, টিচার হিসেবে যে চর্চা থাকার কথা, সেই চর্চাটাও চলমান থাকলো। যাই হোক, আমি আর সময় নষ্ট করব না। আজকে আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথমত হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই অধ্যায়টা নিয়ে কিছুটা আলোচনা করব। এই অধ্যায়ের আগে আমরা একটু দেখি আমরা এই চ্যাপ্টারে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়গুলো হলো প্রসঙ্গ কাঠামো, আইনস্টাইনের বিশেষ স্বীকার্য, আপেক্ষিকতা, দৈর্ঘ্য সংকোচন। এই চারটা টপিকসই মূলত আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়টার
প্রাথমিক দিক থেকে কিছু বিষয়। প্রথমে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। আধুনিক পদার্থবিজ্ঞান বিষয়টা কি? পদার্থবিজ্ঞান বললেই কয়েকটা বিষয় আসে। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানটা আসলে দুইটা ভাগে বিভক্ত। যদি আমরা একটু ইতিহাসটা দেখি, ভৌতবিজ্ঞানের প্রাচীনকাল যদি বিবেচনা করি, গ্রিক যুগ আছে, মুসলিম যুগ, এই সময়টা মূলত 1551 সালের আগের যুগ। 1551 সাল থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় গ্যালিলিও বা নিউটনের যুগ। এটাকে ক্ষেত্র বিশেষে বিজ্ঞানের স্বর্ণযুগও বলা যেতে পারে, কারণ এই সময়টাতে বিজ্ঞানী নিউটন এবং গ্যালিলিও এই পদার্থবিজ্ঞানের জন্য অনেক অবদান রেখেছেন। পরবর্তী সালে 1801 সাল থেকে 1890 সাল এই সময়টাকে বলা হয় তড়িৎ বিজ্ঞানের স্বর্ণযুগ। 1895 সালে বিজ্ঞানী রনজেন এক্স-রে আবিষ্কারের ফলেই মূলত আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা শুরু হয়। পরবর্তী সালে 1890 সালে এরপরে 1900 সালের পর থেকে যে সময়টা, এই সময়টাকেই মূলত আধুনিক পদার্থবিজ্ঞান বলা হয়। এর কারণটা হচ্ছে 1900 সালে বিজ্ঞানী মার্কস প্লাঙ্ক, ওনার একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে যেটাকে আমরা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলি, এবং 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন তিনি যখন এই পদার্থবিজ্ঞান এর একটা গুরুত্বপূর্ণ স্বীকার্য, যেটাকে আমরা আইনস্টাইনের বিশেষ স্বীকার্য বলি, এটা আবিষ্কার পরেই মূলত এই পদার্থবিজ্ঞানের নতুন একটা যুগের সূচনা করা হয়। সেই যুগটার নামই হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। তাহলে মোট পদার্থবিজ্ঞানটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। 1900 সাল এর আগের যে পদার্থবিজ্ঞান, সেই পদার্থবিজ্ঞানটাকে বলা হয় চিরায়ত পদার্থবিজ্ঞান, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স। আর 1900 সালের পরের যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটাই মূলত হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। তা আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে কয়েকটা বিষয় যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করব। উল্লেখযোগ্য হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়া, আরও উল্লেখযোগ্য হচ্ছে আইনস্টাইনের বিশেষ তত্ত্ব তো আছেই, এরপরে আরও আছে এক্স-রে উৎপাদন, এরপরে আছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। মূলত এই সবগুলো নিয়ে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো যাই হোক, আমাদের আজকে আলোচনার প্রথম বিষয় হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি, এটা বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে আমাদের গতি এবং স্থিতি। আমরা প্রথমে সংজ্ঞাটা একটু দেখি, যে কোনো গতিশীল বস্তু বা কণার অবস্থান নির্ণয়ের জন্য যে ত্রিমাত্রিক কাঠামো বিবেচনা করা হয় তাকেই বলা হয় প্রসঙ্গ কাঠামো। একটা বিষয় খেয়াল করা, এখানে বলতেছে গতিশীল বস্তু। তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে গতি কি। গতি আসলে নিউটনীয় গতীয় বিদ্যার মধ্যে গতির যে বিশ্লেষণ দেওয়া আছে সেটা এরকম, যে কোনো একটা নির্দিষ্ট কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থান পরিবর্তন করে সেটাকেই কিন্তু গতি বলা হয়। তাহলে গতি বর্ণনার জন্য অবশ্যই কোনো না কোনো একটা কাঠামোর প্রয়োজন, আর সেই কাঠামোটাকেই এই আধুনিক পদার্থবিজ্ঞানের ভাষায় সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তা প্রসঙ্গ কাঠামো অনেক প্রকারের হতে পারে। সেটা হচ্ছে একমাত্রিক কাঠামো হতে পারে, দ্বিমাত্রিক কাঠামো হতে পারে, ত্রিমাত্রিক কাঠামো হতে পারে। একমাত্রিক কি বিষয় সেটা আমাদের আগে থেকে জানা আছে, যে কোনো একটা বস্তুর গতি যদি একটি সরলরেখা বরাবর হয়, তাহলে সেই গতিটা ব্যাখ্যা করার জন্য যে প্রসঙ্গ কাঠামো বিবেচনা করা হয় সেটাকে বলা হয় একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। পাশাপাশি কোনো একটা বস্তুর গতি যদি একটা ক্ষেত্রের মধ্যে অবস্থান করে বা একটা তলের মধ্যে অবস্থান করে, সেই গতি ব্যাখ্যা করার জন্য যদি আমাদের দুইটা কাঠামোর প্রয়োজন পড়ে, তাহলে সেই ধরনের প্রসঙ্গ কাঠামোকে বলবো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। পাশাপাশি আমরা যদি ত্রিমাত্রিক কাঠামো, যেটা নিয়ে আমাদের আলোচনা, যেটা বলতেছি ত্রিমাত্রিক কাঠামো বিবেচনা, সেটা হচ্ছে কোনো বস্তুর গতি যদি ইতস্তত হয়, তার মানে বিভিন্ন দিকে হতে পারে, ডানে বামে উপরে নিচে, এই ধরনের গতি ব্যাখ্যা করার জন্য যে ধরনের কাঠামো বিবেচনা করা হয় সেই কাঠামোকে বলা হবে ত্রিমাত্রিক কাঠামো। তো এইখানে বলা হচ্ছে যে কোনো গতিশীল বস্তু বা কণার অবস্থান নির্ণয়ের জন্য একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে গতিশীল, তার মানে স্থিতি বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য না, অবশ্যই গতিশীল বস্তুর ক্ষেত্রে এই প্রসঙ্গ কাঠামো
তো প্রসঙ্গ কাঠামো মূলত হচ্ছে দুই প্রকার। আমরা যদি প্রসঙ্গ কাঠামোর বিন্যাসটা দেখি বা শ্রেণী বিন্যাসটা দেখি, প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এখানে জড় বলতে কিন্তু এরকম না যে যার জীবন আছে বা যার জীবন নাই, এরকম না। এই জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের যে সূত্রগুলো আছে, পদার্থবিজ্ঞানের যে মৌলিক সূত্রগুলো আছে, নিউটনের সূত্র, অন্যান্য যে সূত্রগুলো আছে, সেইগুলো যদি এই কাঠামোর মধ্যে অবিকৃত অবস্থায় থাকে, মানে অপরিবর্তিত হয়, সেই ধরনের জড় কাঠামোকে বলা হবে, সেই ধরনের প্রসঙ্গ কাঠামোকে বলা হবে জড় প্রসঙ্গ কাঠামো। আমি যদি আরেকটু উদাহরণ দিয়ে বলি, যে কোনো একটা সূত্র, নিউটনের যে একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সূত্র আছে, এফ ইকুয়াল টু এম এ, সে এফ ইকুয়াল টু এম এর সূত্রটা যদি অন্য একটা কাঠামোতে এফ প্রাইম ইকুয়াল টু এম এ প্রাইম এ দুটার মান যদি সমান না হয়, তাহলে সেটাকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারি না। এটার আরেকটু গুরুত্বপূর্ণ, যদি একটু সংজ্ঞা দিই, আরেকটু ভেঙে বলি, যে দুইটা ত্রিমাত্রিক কাঠামো একটা আরেকটার সাপেক্ষে যদি ধ্রুব বেগে গতিশীল থাকে, তাহলে সেটাকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারি। আর যদি ধ্রুব বেগ না থাকে, তাহলে সেটার নামই হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। আমরা যদি একটি চিত্র দেখি, চিত্র দিয়ে হয়তো বিষয়টা সহজে বুঝতে পারবো। এই একটা কাঠামো, এটাকে অবশ্যই আমরা ত্রিমাত্রিক কাঠামো বলবো। এর কারণ হচ্ছে এখানে তিনটা ধনাত্মক অক্ষ, এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ধনাত্মক জেড অক্ষ। এই কাঠামোকে আমরা এস কাঠামো ধরে নিলাম। পাশাপাশি আরেকটা কাঠামো যদি আমরা দেখি, এখানেও তিনটা কাঠামো দেওয়া আছে। একটাকে আমরা এক্স প্রাইম ধরে নিলাম, একটা হচ্ছে ওয়াই প্রাইম, একটা হচ্ছে জেড প্রাইম। এই কাঠামোটার নাম দেওয়া হয়েছে এস প্রাইম কাঠামো। তার মানে এই কাঠামো সবগুলো প্রাইম আকারে আছে। এখন এই কাঠামোটা যদি এই ডান দিকে সরে গেল, একটা গতিতে বি বেগে যদি সে গতিশীল হয়, তাহলে দেখা এস কাঠামোর সাপেক্ষে কোনো একটা কাঠামো যদি ভি বেগে গতিশীল থাকে, এই ভি বেগটা হচ্ছে, যদি এই বেগটা ধ্রুব বেগ হয়, তাহলে এই টোটাল কাঠামোটাকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো। কি বললাম? ধ্রুব বেগ হতে হবে। ধ্রুব বেগ যদি হয়, আমরা একটা বিষয় জানি যে বেগ যদি ধ্রুব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ত্বরণ শূন্য বলে থাকি। তাহলে যে সকল কাঠামোর ক্ষেত্রে ত্বরণ শূন্য, সেটাকেও আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারি। তাহলে আমাদের যে বিষয়টা ক্লিয়ার হলো মনে হয়, সেটা হচ্ছে যে কোনো একটা কাঠামো অন্য একটা কাঠামোর সাপেক্ষে যদি ধ্রুব বেগে গতিশীল থাকে, তাহলে সেই কাঠামোটাকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো। এই ধরনের কাঠামোতে নিউটনের যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো সহজেই প্রয়োগ করা যায়। নিউটনের সূত্রগুলো অপরিবর্তিত থাকে। যদি এই বেগটা ধ্রুব না হয়, অসমবেগ হয়, তাহলে সেই ধরনের কাঠামোর নাম কি হবে? সেই ধরনের কাঠামোর নাম হবে অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা দুই ধরনের কাঠামোর পার্থক্য বুঝতে পারলাম, যে দুইটা ত্রিমাত্রিক কাঠামো একটার সাপেক্ষে আরেকটা বা পরস্পরের সাপেক্ষে যদি ধ্রুব বেগে গতিশীল থাকে, তাহলে এই ধরনের কাঠামোকে বলবো আমরা জড় প্রসঙ্গ কাঠামো। আর যদি ধ্রুব বেগে গতিশীল না থাকে, অসমবেগে থাকে, তাহলে এই ধরনের কাঠামোর নাম হবে অজড় প্রসঙ্গ কাঠামো। আমরা যদি পার্থক্য নিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে নিউটনের সূত্রগুলো অবিকৃত অবস্থায় থাকে না, মানে বিকৃত হয়ে যায়। জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্র বা পদার্থবিজ্ঞানের বিভিন্ন সূত্রগুলো অপরিবর্তিত অবস্থায় থাকে। আমরা যদি একটা উদাহরণ দেই, তাহলে এই দুইটা কাঠামো সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। মনে করি কোনো একজন ব্যক্তি একটা ট্রেনের ভিতরে আছে, ট্রেনের চারপাশ বন্ধ, বাইরে কি হচ্ছে দেখা যাচ্ছে না, ট্রেনটা গতিশীল। এই মুহূর্তে কোনো একজন ব্যক্তি একটা বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে মারে, যেহেতু চারপাশে জানালা দরজা বন্ধ, অবশ্যই সে চারপাশটা দেখতে পারবে না। উপরে ছুঁড়ে মারার পরে সেই বস্তুটা যদি অটোমেটিক তার আবার হাতে এসে পৌঁছে, তাহলে বোঝা যাবে যে এই ট্রেনটি ধ্রুব বেগে চলতেছে। তখন ওই টোটাল কাঠামোটাকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো। আর যদি ওই বস্তুটা তার হাতে না পড়ে অন্য কোথাও ডানে বামে পড়ে যায়, তাহলে বুঝতে হবে যে
এই ট্রেনটি ধ্রুব বেগে গতিশীল না, এই ট্রেনটির মধ্যে ত্বরণ আছে অথবা মন্দন আছে, তখন ওই ট্রেনটির যে কাঠামোটা বিবেচনা করা হবে ট্রেনটিকে সেটা অজড় প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচিত হবে। তো এই মোটামুটি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামোর ধারণা। আমরা পরবর্তীতে যদি যাই, এই ছবিটা দেখে আমরা সবাই চিনতে পারছি পদার্থবিজ্ঞান বলতেই কয়েকজনের নাম না বললেই নয়। বিজ্ঞানী নিউটন, বিজ্ঞানী গ্যালিলিও, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং, আরও অনেক বিজ্ঞানী আছে। কিন্তু পদার্থবিজ্ঞান নাম শোনা মাত্রই এই বিজ্ঞানীর নাম বা এই বিজ্ঞানীর চেহারা আমাদের চোখে ভাসবে। এই বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। ওনার জন্মসাল 1879 সালে এবং ওনার মৃত্যু হচ্ছে 1955 সালে। ওনার একটা বিখ্যাত তত্ত্ব আছে যেটা পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্র বলা যায়। মৌলিক সূত্র বলা না, মানে গুরুত্বপূর্ণ একটা সূত্র। পদার্থবিজ্ঞানের সূত্র বলতে সাধারণত এটা বোঝা হয়। আশা করি ছাত্ররা এটা কমেন্টস বক্সে দিবে যে আলবার্ট আইনস্টাইনের গুরুত্বপূর্ণ যে সূত্র। ঠিক আছে, আমরা পরবর্তী অংশে যাই। আলবার্ট আইনস্টাইনের বিশেষ স্বীকার্য। বিশেষ স্বীকার্যের আগে আমরা স্বীকার্যগুলো যদি একটু দেখি, আইনস্টাইনের যদি স্বীকার্যগুলো আমরা একটু দেখতে চাই, স্বীকার্য পড়ার আগে আমাদের আপেক্ষিকতা কি বিষয়, আপেক্ষিকতার মূল বিষয়টা কি এটা বুঝতে হবে। এক কথায় যদি বলি যে কোনো কিছুর সাপেক্ষে অন্য একটা বস্তু বিবেচনা হবার নামই হচ্ছে আপেক্ষিকতা। মোট কথা একা একা নয়, অন্য একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু এক গতিতে আছে না স্থিতিতে আছে, এইটা বিবেচনা করার নামই হচ্ছে আপেক্ষিকতা। তা আপেক্ষিকতা আসলে বিজ্ঞানী আইনস্টাইন দ্য থিওরি অফ রিলেটিভিটি, এরকম এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এরকম ওনার একটা বিখ্যাত বই আছে। ওই বইয়ের মধ্যে উনি আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব এবং আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। প্রথমত আমাদের জানতে হবে সাধারণ তত্ত্ব কি, বিশেষ তত্ত্ব কি। আপেক্ষিকতার সাধারণ তত্ত্বটা হচ্ছে যে আমরা একটু আগে যে জড় প্রসঙ্গ কাঠামোতে পড়লাম যে ধ্রুব বেগে গতিশীল। যদি দুইটা কাঠামো বিবেচনা করা হয় ধ্রুব বেগে গতিশীল না থাকে, তাহলে অজড় কাঠামো দিয়ে যে বিষয়গুলো বিবেচনা করা হয়েছে বা আলোচনা করা হয়েছে সেইগুলো আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের মধ্যে বিবেচিত হয়। আর আপেক্ষিকতার বিশেষ তত্ত্বে এই জড় প্রসঙ্গ কাঠামোটাকেই বিবেচনা করা হয়। কিরকম? আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব পরস্পরের তুলনায় সমগতিতে কোনো একটা সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে, এরকম একটা কথা বলা আছে। তার মানে জড় প্রসঙ্গ কাঠামো দিয়ে বিশেষ স্বীকার্য দুটাকে ব্যাখ্যা করা হয়েছে। আমরা স্বীকার্য দুইটা যদি দেখি, প্রথম স্বীকার্য, আরেকটা বিষয় আমরা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে স্বীকার্য কি, সূত্র কি। আমরা এর আগেও স্বীকার্য এবং সূত্র নিয়ে আলোচনা করেছি। স্বীকার্য হচ্ছে যে কোনো একটা বাক্য বা কোনো একটা তত্ত্ব নিজে প্রমাণিত না, কিন্তু অন্যকে প্রমাণিত করতে সহায়তা করে বা সাহায্য করে, এই ধরনের বিষয়কে বলা হবে স্বীকার্য। আর সূত্র কি? সূত্র হচ্ছে যে সে নিজেও প্রমাণিত, অন্যকেও প্রমাণ করতে পারে। যা হোক, আমরা প্রথম স্বীকার্যে চলে আসলাম যে বিজ্ঞানী আইনস্টাইনের বিশেষ স্বীকার্যের প্রথম স্বীকার্যটি হচ্ছে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রসমূহ অভিন্ন রূপে থাকবে। আমরা জড় প্রসঙ্গ কাঠামোর যে সংজ্ঞাটা দিয়েছি সেই সংজ্ঞাটাই মূলত এই প্রথম স্বীকার্যের তত্ত্বের উপর ভিত্তি করেই আসলে ওই সংজ্ঞাটা দেওয়া হয়েছে। বলা হচ্ছে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রসমূহ অভিন্ন রূপে থাকবে। অভিন্ন রূপ বলতে একই রূপে থাকবে। আমরা যদি একটা উদাহরণ দেই, যে একই গতিসম্পন্ন কোনো একটা বাসের ভিতরে কোনো একটা পরীক্ষার সাহায্যে কখনোই সে প্রমাণ করতে পারবে না যে বাসটি আসলে স্থির আছে, বাসটি আসলে গতিশীল আছে। কথাটা বুঝতে পারছো? একই গতিতে গতিশীল, তার মানে কি ধ্রুব বেগে কোনো একটা বস্তু গতিশীল থাকলে বা কোনো একটা ট্রেন বা কোনো একটা বাস সেটা ধ্রুব বেগে গতিশীল, তার মানে ত্বরণ শূন্য। এই অবস্থায় যদি দুইটা সূত্র আলাদা আলাদাভাবে ফেলা হয়, মনে করো F = ma, এর মান যত আসবে
স্থির অবস্থায়, আরেকবার গতিশীল অবস্থায় এফ ইকুয়াল টু এম এ, দুটো একই মান প্রদান করবে। এটাই হচ্ছে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রগুলো অভিন্ন রূপে থাকবে। অর্থাৎ একটা কাঠামোতে এফ ইকুয়াল টু যদি এম এ হয়, আর একটা কাঠামোতে এফ প্রাইম ইকুয়াল টু এম প্রাইম এ প্রাইম, এফ ইকুয়াল টু এম এ যে মান প্রদান করবে, এফ প্রাইম ইকুয়াল টু এম এ প্রাইম এম প্রাইম এ প্রাইম একই মান প্রদান করবে। যদি প্রদান করে তাহলেই সেটা হবে জড় প্রসঙ্গ কাঠামো। দ্বিতীয় স্বীকার্যটা যদি আমরা খেয়াল করি, শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ এর মান একই থাকবে। বিজ্ঞানী আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্য। আগেই বললাম স্বীকার্য হচ্ছে নিজে প্রমাণিত না, অন্যকে প্রমাণ করতে সহায়তা করে। সকল জড় প্রসঙ্গ কাঠামো এ বিষয়ে আগে আলোচনা করেছে। আলোর বেগের মান, আলোর বেগের মান আমাদের সবারই নিশ্চয়ই জানা। আলোর বেগের মান কত আমি ছাত্রছাত্রীদেরকে বলছিলাম কমেন্ট বক্সে তার একুরেট মান, একুরেট প্রকৃত যে মান, সেই মানটা অবশ্যই কমেন্ট বক্সে দিলাম। আমরা পরবর্তী অংশে যদি যাই, এবার আসছি আপেক্ষিকতা। এটা নিয়ে একটু আগে আলোচনা করেছি। আপেক্ষিকতা কি আগেই বললাম, কোনো একটা বস্তুর গতি বা স্থিতি ব্যাখ্যা করার জন্য অন্য আর একটা পক্ষের প্রয়োজন, অন্য একটা কাঠামোর প্রয়োজন বা একটা বস্তুর প্রয়োজন, অন্যকে দিয়ে নিজেকে ব্যাখ্যা করার নাম হচ্ছে আপেক্ষিকতা। বিজ্ঞানী নিউটন এই আপেক্ষিকতা বা আধুনিক পদার্থবিজ্ঞানের তিনটা বিষয়কে আপেক্ষিক বিবেচনা করেছেন। আরও অন্যান্য বিষয় আছে। এই তিনটা বিষয় উল্লেখ করার কারণ হচ্ছে এই তিনটা বিষয় বিজ্ঞানী নিউটন ওনার নিউটনীয় বলবিদ্যায় বা নিউটনীয় পদার্থবিজ্ঞানে তিনটাকে স্থির ধরেছেন, পরম ধরেছেন: দৈর্ঘ্য, সময়, ভর। বিজ্ঞানী নিউটনীয় বলবিজ্ঞানে দৈর্ঘ্য পরিবর্তন হয় না, সময় পরিবর্তন হয় না, ভর পরিবর্তন হয় না, অপরিবর্তিত, যেগুলোকে আমরা পরম বলতে পারি। কিন্তু আপেক্ষিকতায় এই অংশে বিজ্ঞানী আইনস্টাইন ওনার তত্ত্বের সাহায্যে বা ওনার সূত্রের সাহায্যে উনি দেখিয়েছেন গতিশীল অবস্থায় দৈর্ঘ্যের পরিবর্তন হয়, সময়েরও পরিবর্তন হয়, ভরেরও পরিবর্তন হয়। সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পরের অংশে যাই। যে অংশটা নিয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে দৈর্ঘ্য সংকুচন। দৈর্ঘ্য সংকুচন কি? আমরা যদি প্রথমে সংজ্ঞাটা দেখি, দৈর্ঘ্য সংকুচন কি। কোনো পর্যবেক্ষক বা যা পর্যবেক্ষণ করা হচ্ছে তাদের মধ্যে আপেক্ষিক গতির কারণে গতির দিক বরাবর দৈর্ঘ্য পরিমাপে যে ভিন্নতা পরিলক্ষিত হয় তাই হচ্ছে দৈর্ঘ্য সংকুচন। কোনো পর্যবেক্ষক যা পর্যবেক্ষণ করছে, মনে করি কোনো একটা লাঠি, তার দৈর্ঘ্য 10 মিটার, লাঠিটি স্থির অবস্থায় তার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, কিন্তু এখানে বলা হচ্ছে তাদের মধ্যে যদি আপেক্ষিক গতি বিদ্যমান থাকে, তার মানে যে লাঠিটা পরিমাপ করলো এই সাপেক্ষে এই লাঠিটাকে যদি কোনো গতিতে গতিশীল করা হয়, তার মানে গতি প্রাপ্ত হয়, তাহলে দেখা যাবে সেই লাঠিটির দৈর্ঘ্য তার স্থির অবস্থার দৈর্ঘ্যের তুলনায় কমে যাবে। এটাকেই বলা হয় দৈর্ঘ্য সংকোচন। নিউটনের বলবিদ্যার ক্ষেত্রে দেখা যায় যে একটা লাঠির দৈর্ঘ্য স্থির অবস্থায় যদি 10 মিটার হয়, এটা চলমান অবস্থায় দৈর্ঘ্য 10 মিটারই হবে। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব ভিন্ন অর্থে প্রকাশ করে। উনি বলতেছেন যে কোনো একটা বস্তু গতিশীল থাকলে তার যে দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যের তুলনায় সেটা কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে। সেটাকেই মূলত দৈর্ঘ্য সংকোচন হিসেবে বিবেচিত করা হয়েছে এই চ্যাপ্টারে। আমরা এই চ্যাপ্টারের দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, এখানে দুইটা কাঠামো, এর আগে আমরা এই কাঠামো সম্বন্ধে আলোচনা করেছি। একটা হচ্ছে এস কাঠামো, একটা এস প্রাইম কাঠামো।
এই কাঠামো এস প্রাইম কাঠামোটা যদি বি বেগে গতিশীল হয় তাহলেই আমরা এটাকে জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারি। এই হচ্ছে একটি দণ্ড, এ বি একটি দণ্ড, মনে করি এর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। স্থির অবস্থায় বা নিশ্চল অবস্থায় এর দৈর্ঘ্যটাকে আমরা এল নট বিবেচনা করি। এল নট মানে এই এ বি যে দণ্ডটা আছে এর দৈর্ঘ্য হচ্ছে এল নট। এখন এস প্রাইম কাঠামোটা যদি বি ধ্রুব বেগে গতিশীল থাকে, আবার বললাম বি ধ্রুব বেগ হওয়ার ফলে এর ত্বরণ কিন্তু শূন্য। তো বিজ্ঞানী আইনস্টাইনের তথ্য মতে এই কাঠামোর সাপেক্ষে এই এ বি দণ্ডটির দৈর্ঘ্য হবে এল। তাহলে এল নট হচ্ছে নিশ্চল দৈর্ঘ্য মানে স্থির অবস্থার দৈর্ঘ্য, আর এল হচ্ছে চলমান কাঠামোর সাপেক্ষে এই এ বি দণ্ডের দৈর্ঘ্য। তাহলে এল চলমান দৈর্ঘ্য, এল নট হচ্ছে নিশ্চল দৈর্ঘ্য। বিজ্ঞানী আইনস্টাইনের যে তত্ত্ব বা দৈর্ঘ্য সংকোচনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা মোতাবেক বলা যাচ্ছে যে তাদের ভিতরে একটা দৈর্ঘ্যের পার্থক্য বা ভিন্নতা পরিলক্ষিত হবে। তার মানে এল নট সমান এল নয়। কি হবে সেটা আমরা একটা সূত্রের সাহায্যে যদি দেখি, বিজ্ঞানী আইনস্টাইন ওনার আপেক্ষিকতার তত্ত্ব বিবেচনা করে বিজ্ঞানী লরেন্স, বিজ্ঞানী ফিটস, বিজ্ঞানী জেরাল্ড, তিনজন বিজ্ঞানী, কি বললাম, লরেন্স, ফিটস এবং জেরাল্ড, এই তিনজন বিজ্ঞানী একটা সূত্র উপস্থাপন করেছেন বিজ্ঞানী আইনস্টাইনের ওই দুইটা বিশেষ তত্ত্বের স্বীকার্যের উপর ভিত্তি করে ওনারা একটা সূত্র আবিষ্কার করেন, এল ইকুয়াল এল নট √1 - v²/c²। এখানে এল এই বিষয়ে আমরা আগে পরিচিত হয়েছি। এল হয়েছে চলমান দৈর্ঘ্য, ওই এ বি যে দণ্ডটা আমরা ব্যবহার করেছিলাম সেই দণ্ডের চলমান দৈর্ঘ্য হচ্ছে এল। এল নট হচ্ছে ওই দণ্ডেরই নিশ্চল দৈর্ঘ্য। এখানে ভি দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে কাঠামোটি আছে, চলমান যে কাঠামোর বেগ, যেটাকে আমরা ধ্রুব বেগ বিবেচনা করি, সেই ধ্রুব বেগ হচ্ছে ভি, আর সি হচ্ছে আলোর বেগ। আমাদের অনেকেরই জানা আছে সি এর মান একেবারে মুখস্থ মান, এটা একটা ধ্রুবক মান, 3 × 10⁻10 মিটার/সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার গমন করে আলো। তাহলে এই সমীকরণ থেকে যে বিষয়টা স্পষ্ট যে এল এল নট কখনোই সমান নয়, এর কারণটা হচ্ছে ভি এবং সি সমান না। তাহলে এখান থেকে আরেকটা বিষয় মানে আরেকটা প্রশ্ন আমরা পাচ্ছি যে ভি কি কখনো সি এর সমান হতে পারে কিনা। ভি সি এর সমান, ভি হচ্ছে কাঠামোর বেগ, এই কাঠামোর বেগ কখনো আলোর বেগের সমান হতে পারে না। এই সমীকরণ থেকে আমরা দেখতে পারি যে ভি যদি সি এর সমান হয় তাহলে ভি সমান সি, সি² কাটার ফলে 1 - 1 = 0, 0 × এল নট = 0, তার মানে চলমান দৈর্ঘ্য হয়ে যাবে 0। তাহলে এখান থেকে আমাদের একটা অনুধাবন প্রশ্ন শেখা হলো। অনুধাবন প্রশ্নটা হচ্ছে কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারে না, ব্যাখ্যা করো। কিভাবে ব্যাখ্যা করব? যে আমরা বলবো যে দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ থেকে আমরা পাই, এই সমীকরণটা পেশ করে যে ভি এর মান যদি সি হয় তাহলে 1 - 1 = 0, 0 × এল নট = 0, অর্থাৎ চলমান দৈর্ঘ্য 0 হয়ে যাবে। যদি 0 হয়ে যায় সেটা বাস্তবে অসম্ভব। অর্থাৎ আমরা বলতে পারি যে কখনোই কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারে না। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটার মূল বিষয়টা কি? কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ্য ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় ওই একই বস্তুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে। তার মানে এখান থেকে যে বিষয়টা স্পষ্ট, চলমান দৈর্ঘ্য অবশ্যই নিশ্চল দৈর্ঘ্যের চেয়ে ছোট। কখন? যদি গতিশীল থাকে। এখন গতির ব্যাপারে কিছুটা ধারণা দেওয়া যাক। এই সাধারণ গতিতে এটা না,
সাধারণ গতি সে গতিশীল থাকলে এই সূত্র প্রযোজ্য নয়। এই গতিটা মূলত প্রায় আলোর বেগের কাছাকাছি বেগের কথা বলা হচ্ছে, আলোর বেগের কাছাকাছি। আলোর বেগ সম্বন্ধে সবাই জানি, আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল কোনো একটা বস্তুর দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের তুলনায় অবশ্যই ছোট হবে। এটাকেই দৈর্ঘ্য সংকোচন বলা হয়। এটার যে ক্যালকুলেশন বা এটা কিভাবে আসছে এটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এই সমীকরণটার নাম আমি একটু আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে তিনজন বিজ্ঞানী লরেন্স, ফিটস, জেরাল্ড এই সূত্রটি উদ্ভাবন করেন। বিজ্ঞানী আইনস্টাইনের বিশেষ তত্ত্বের যে দুইটা স্বীকার্য আছে সেই দুইটা স্বীকার্যের মানে সেই দুইটা স্বীকার্যকে ব্যবহার করে পরবর্তীতে লরেন্স রূপান্তর, গ্যালিলিও রূপান্তর এইগুলো আমরা আলোচনা করব। ওইগুলো বিবেচনা করে এই সূত্রটা আবিষ্কার করেন, L = L0 √1 - b² / c²। তাহলে এই সূত্র দিয়ে আমরা আরো একটা বিষয় যেটা ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে টানেল প্যারাডক্স। টানেল শব্দটা ইংরেজি, অনেকে এটি জানা আছে। টানেল মানে হচ্ছে সুড়ঙ্গ। এখান থেকে মাঝে মাঝে যে অনুধাবন প্রশ্নটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে টানেল প্যারাডক্স কি। টানেল প্যারাডক্সটা হচ্ছে যে আমরা এইখান থেকে একটা বিষয় যেটা বুঝতে পারলাম যে গতিশীল অবস্থার দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যের তুলনায় ছোট। তাহলে কোনো একটি ট্রেন যদি কোনো একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে এই পাশ থেকে ওই পাশে যায়, তাহলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম 100 মিটার। স্থির অবস্থায় সুড়ঙ্গটির দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, তাহলে কোনো একটা ট্রেন মনে করি তার কাল্পনিক বেগ হচ্ছে আলোর বেগের কাছাকাছি, তাহলে ট্রেনটি গতিশীল অবস্থায় এই সুড়ঙ্গটির দিকে যদি সে তাকায় তখন সে 100 মিটার দেখবে না, অবশ্যই সেটা 100 মিটারের চেয়ে কম দেখবে। এই যে গতির কারণে টানেলের যে প্রকৃত দৈর্ঘ্যের পরিবর্তন হলো এটাকেই বলা হবে টানেল প্যারাডক্স। আবার উল্টাও হতে পারে যে টানেলের পাশে একজন দাঁড়ানো আছে, এই গতিশীল ট্রেনটাকে যদি কেউ দেখে তাহলে এই ট্রেনটির নিশ্চল দৈর্ঘ্যের তুলনায় গতিশীল দৈর্ঘ্যটা ছোট হবে। এটাকেই বলা হয় টানেল প্যারাডক্স। এটা মাঝে মাঝে অনুধাবন প্রশ্ন হিসেবে থাকে। পরের অংশে যদি যাই তাহলে এই চ্যাপ্টার মানে এতক্ষণ যতটুকু আলোচনা করা হয়েছে এই আলোচনায় আমরা যে অনুধাবন প্রশ্নগুলো অনুধাবন করতে পেরেছি সেটা হচ্ছে টানেল প্যারাডক্স কি আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম। খুব গুরুত্বপূর্ণ 3টা অনুধাবন প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, তোমরা ইচ্ছা করলে লিখে রাখতে পারো। টানেল প্যারাডক্স কি ব্যাখ্যা করো। কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারে না, ব্যাখ্যা করো। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। আপেক্ষিক গতি ব্যাখ্যা করো। এটা এই অংশেও মানে এই আধুনিক পদার্থবিজ্ঞানের একটা অংশ, নিউটনীয় বলবিদ্যার একটা অংশ। দুই ক্ষেত্রেই এই প্রশ্নটা খুব জরুরি। আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনলাইন ক্লাসের শেষের আগে ছাত্রীদের জন্য একটা বাড়ির কাজ, এই বাড়ির কাজটা আমরা বাসায় সম্পাদন করে কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করবে। একটি রকেট কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে। আমি আবার বলতেছি, একটি রকেট কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে। আশা করি বাসায় অঙ্কটা ভালো করে কমেন্ট বক্সে ফলাফলটা জানাবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, ঘরে থাকবে। প্রথমেই বলে নিলাম এই সময়ে দেশের জন্য সবচেয়ে বড় সেবাটা হচ্ছে ঘরে থাকা। ঘরে থাকলে তুমি ভালো থাকবে, তোমার পরিবার ভালো থাকবে, দেশ ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।